এঙ্গেজমেন্ট হয়ে গেছে, মাস পাঁচেক পরেই বিয়ে। দুজনেই সেটেলড, তাই সেই অর্থে অভাব বলতে কিছু নেই। তাই উডবি স্ত্রীর জন্মদিন সেলিব্রেট করতে তাকে নিয়ে লোহাগড় ফোর্টে ট্রেকে গেছিল ছেলেটি। সেখানে গিয়ে নিছকই সুন্দর মুহূর্তটা স্মৃতি রাখার জন্য মোবাইল বার করেছিল ছেলেটা পকেট থেকে। উদ্দেশ্য, তার একটা সেলফি তুলবে। সেই মুহূর্তেই হঠাৎ করে পা পিছলে খাদে পড়ে যায় ছেলেটি। মেয়েটি চিৎকার করতে থাকে। মেয়েটির চিৎকার শুনে আশেপাশের সমস্ত লোক সেখানে ছুটে আসে। মেয়েটির আকুল কান্না দেখে ছেলেটির বাড়ির লোকও নিজেদের শোক সামলে মেয়েটিকেই সান্ত্বনা দিতে থাকে। কিন্তু কিছুদিন পরে এই ছেলের বাড়ির লোকজনই জানতে পারে তাদের ছেলে দুর্ঘটনায় মারা যায়নি, তাদের ছেলের মৃত্যুটা একটা প্ল্যান্ড মার্ডার। নমস্কার, আমি অর্ণব। আপনারা শুনছেন অপরাধ সূত্র। এখানে আমরা গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ সরাসরি পুলিশের খাতা থেকে। বর্তমানে নিউজ চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র একটা বিষয় নিয়েই আলোচনা, কেতন আগারওয়াল মার্ডার কেস। ফেসবুক টুইটারে মুহুর্মুহু ন্যারেটিভ নামছে। মেয়েটা কি ঠান্ডা মাথার খুনি, নাকি সিয়া নিতান্তই পরিস্থিতির শিকার? আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে এই কেসটা নিয়ে আপনাদের মনে আর কোনো রকম দ্বিধা থাকবে না। আমাদের এই ভিডিওটাই হবে বাংলা ভাষায় এই কেসটা সম্পর্কে সব থেকে ডিটেইলড রিপোর্ট। তবে এই বিষয়ে একটা কথা আপনাদেরকে আগে থেকে বলে রাখি, এই ঘটনা এখনো পুরোপুরি প্রমাণিত নয়। সুতরাং আমরা যে তথ্যগুলো দেবো সেগুলো যে সর্বৈব সত্য এমন কোনো দাবি আমরা করছি না। আমরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার বিচারকে বিশ্বাস করি না। আমরা বিচারের জন্য এখনও আস্থা রাখি আমাদের মহামান্য আদালতের ওপরেই। আমরা আমাদের আজকের ঘটনা রিকনস্ট্রাক্ট করেছি বিভিন্ন নিউজ রিপোর্ট, পুলিশ ইনভেস্টিগেশন, সিসিটিভি ফুটেজ এবং সাক্ষ্যদের সাক্ষীর ওপর ভিত্তি করে। পুনের বিবওয়েওয়াদির গোয়েল ফ্যামিলি আর চিনচুয়ারের আগারওয়াল ফ্যামিলির মধ্যে সম্পর্ক দীর্ঘ ৩৫ বছরের। ব্যবসা সূত্রেই ঘনিষ্ঠতা, সেখান থেকেই খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছিল তারা। এবার এই দীর্ঘদিনের বন্ধুত্বটাকে আত্মীয়তার শিলমোহর দেওয়ার জন্য কেতনের মামার পরামর্শে বাড়ির এই জেনারেশনের দুজন ছেলে মেয়ে সিয়া এবং কেতনের মধ্যে বিয়ে ঠিক করা হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে এঙ্গেজমেন্ট হওয়ার পর নভেম্বরেই দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। সেই টাইমলাইন অনুযায়ী এখন তো সবাই ডেস্টিনেশন ওয়েডিং করে। কেতনের ফ্যামিলি রাজস্থানের উদয়পুরে একটা বিলাসবহুল প্যালেস বুক করেছিল ১৭ কোটি টাকা দিয়ে। চমকে যাচ্ছে? এখনই চমকাবার কিছু হয়নি। এবার আপনাদেরকে বলি, গেস্টদের নিয়ে যাওয়ার জন্য তারা প্লেন ভাড়া করেছিল, দুটো প্রাইভেট জেট, যাতে করে গেস্টরা যাবে। বুঝতেই পারছেন দুটো ফ্যামিলি অত্যন্ত খুশি ছিল। আর হবে নাই বা কেন, একে পাল্টি ঘর, তারপর দুটো পরিবারই অত্যন্ত বড় লোক, দুজন ছেলে মেয়েও অত্যন্ত শিক্ষিত সুদর্শন। আপনি যদি কেতনের কথাই ধরেন, কেতন সিম্বায়োসিস থেকে বিবিএ পাস করেছিল, তারপর ইউএসের একটি নামী কলেজ থেকে এমএসসি করে ভারতবর্ষে ফিরে এসেছিল ফ্যামিলির কনস্ট্রাকশন বিজনেসের হাল ধরার জন্য। অন্যদিকে যদি আপনি সিয়ার কথা ভাবেন, সিয়াও পুনের একটি নামকরা কলেজ থেকে বিবিএ করছিল এবং বিবিএ করার সঙ্গে সঙ্গে সিয়ার বাবা প্রবীণ কুমারের পুনেরই গুলটেকরি মার্কেটে একটা হোলসেল দোকান ছিল ড্রাই ফ্রুটসের। তার পাশেই তিনি মেয়েকে একটা বিরাট বড় বেকারি খুলে দিয়েছিলেন। পড়াশোনার সাথে সাথে সিয়া ব্যবসাও শুরু করেছিল, সে এই বেকারিটা চালাতো। আর তখনকার হিসেবে দুজনের বয়স, কেতনের বয়স ছিল ২৬ বছর এবং সিয়ার বয়স ছিল মাত্র ২০ বছর। সুতরাং বুঝতেই পারছেন ফ্যামিলির কাছে একদম রাজ্যটক জুটি। কিন্তু মুশকিলটা হলো, সিয়ার বেকারির পাশেই আরেকটি হোলসেল মুদিখানার দোকান ছিল। মুদিখানার দোকান বলতে আমাদের এখানকার মুদিখানার দোকানের মতো ভাববেন না, কিন্তু সেটাও অত্যন্ত বড় একটা ব্যবসা, ধনশ্রী ট্রেডার্স। সেটা ছিল চেতন চৌধুরীর বাবার দোকান। ২২ বছরের চেতন চৌধুরীর বাড়ি ছিল পুনের কান্দওয়ানে। এবার দুটি ছেলে মেয়ে পাশাপাশি দুটি দোকানে ব্যবসা চালাচ্ছে, তাদের বয়সটাও একই রকম, তাদের পড়াশোনাটাও ইভেন একই রকম। চেতন ছিল বিবিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তাদের মধ্যে বন্ধুত্ব তো হবেই। চেতনের সাথে সিয়ার একটা বন্ধুত্ব ছিল, তাদের মধ্যে ফোন নাম্বারও এক্সচেঞ্জ হয়েছিল। গত বছর এক কমন ফ্রেন্ডের বাড়িতে দুজনের ইনভিটেশন ছিল, সেখানে তারা দুজনেই যায় এবং সেই মিটআপের পর থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে তারা।
এরপরেই কেতনের সঙ্গে সিয়ার বিয়ের কথা শুরু হয়। সিয়া চেতনের কথা বাড়িতে বহুবার ইনডাইরেক্টলি নাকি বলেছিল। এছাড়া তাদের দুজনের পাশাপাশি দোকান ছিল। সিয়ার বাবাও বহুবার সিয়া এবং চেতনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে, তাদের একসাথে ঘুরতে দেখেছে। তা সত্ত্বেও তাদের সম্পর্কের ব্যাপারটা বাড়িতে পাত্তাই দেওয়া হয়নি। ততদিনে তারা কেতনকে হবু জামাই হিসেবে মেনে নিয়েছে, আর নেবে নাই বা কেন। কেতন ম্যাচিওর, উচ্চ শিক্ষিত, সব থেকে বড় কথা তার পরিবারের যা প্রাচুর্য। চেতনের পরিবার তার তুলনায় অত্যন্তই ছোট ব্যবসায়ী, কাস্টও মেলে না দুজনের। এছাড়া কেতন ইউএসএ থেকে পড়াশোনা করে এসেছে। চেতন কখনো পুনের বাইরে যায়নি। সিয়া সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, কেতনও তাই। কেতন সাকসেস গ্রুপের হত্যাকর্তা, সেখানে চেতন তো মাত্র নাম না করা ধনেশ্রী ট্রেডার্সের মালিকের ছেলে। কোয়েল ফ্যামিলি স্টেটাসের সাথে কেতনই যায়, চেতন যায় না। কেতন এবং চেতনের পরিবারের বিত্ত এবং কাস্টটা যদি একটু এদিক ওদিক হতো তাহলে গোয়েল ফ্যামিলি হয়তো ভেবে দেখলেও দেখতে পারত, কিন্তু সেটা তো নয়। সুতরাং তারা স্ক্যান্ডালের ভয় পেল। তারা খুব তাড়াতাড়ি রোকা এবং এঙ্গেজমেন্ট করিয়ে দিল এবং বিয়ের ডেটটাও ঠিক করে নিল। কিন্তু তাদের এই সিদ্ধান্তের জন্য একটা নির্দোষ জলজ্যান্ত প্রাণবন্ত ছেলেকে প্রাণ হারাতে হবে, এটা বোধহয় তারা ভাবেনি। সিয়া ভেবেছিল চেতনের সঙ্গে সম্পর্কটা নিয়ে বাড়িতে রাজি করানোর জন্য তার হাতে এখনো সময় আছে, কারণ তার তো এখনো গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি। কিন্তু বাড়ির লোক ওই স্ক্যান্ডালের ভয়ে গ্র্যাজুয়েশনের আগেই বিয়ে ঠিক করে ফেলল। এবার সিয়ার বাড়িতে স্পষ্টভাবে কোনো কিছু বলার সাহস কোনোদিনই ছিল না, কারণ ছোট থেকেই তার মতামতকে মেয়ে বলে কখনো গুরুত্ব দেওয়া হয়নি অ্যাজ সাচ। সে গিয়ে চেতনকে বলল পুরো ঘটনাটা। এবার চেতনও তো একটা 22 বছরের বাচ্চা ছেলে, তার মাথায় ইমোশনটাই বেশি মাত্রায় ট্রিগার করলো, তার মাথায় বাস্তবটা এলো না। সে সিয়াকে বলল যে চলো আমরা পালিয়ে যাই, আমরা বিয়ে করি, পরে ফ্যামিলির ব্যাপারটা দেখা যাবে। সিয়া কিন্তু এখানে আপত্তি জানালো। সিয়া বলল যে আমি যদি পালিয়ে যাই তাহলে আমার বাবা মার প্রচণ্ড বদনাম হবে। বাবা মা আমার সাথে আর কোনোদিনও কথা বলবে কিনা, আমার সাথে সম্পর্ক রাখবে কিনা আমি জানি না। আমার দুজনকেই চাই, চেতনকেও চাই এবং বাবা মাকেও চাই। তাহলে এখানে সিয়ার সব পাওয়ার মধ্যে পথের কাঁটা কেতন। কেতনকে সরিয়ে দিলেই ঝামেলা মিটে যায়। কেতনকে সত্যি বলতে সিয়ার কোনোদিনই পছন্দ ছিল না। হ্যাঁ, কেতন বিত্তশালী, কিন্তু সিয়াও তো বিত্তশালী। টাকা পয়সা বিত্ত এগুলো তো সেও ছোটবেলা থেকে দেখেছে, এগুলো তাকে কোনোদিনই টানতো না। কিন্তু বাড়ির চাপে হয়তো কেতনের সাথে সম্পর্কটা সিয়া একদিন মেনে নিলেও নিতে পারত। হঠাৎ একদিন সে উদ্ধার করলো কেতনের মাথায় টাক, কেতনের নাকি চুল নেই, সে উইগ পরে। এইখানে সিয়া বিট্রেড ফিল করলো। অথচ কেতনের ফ্যামিলি বলেছে যে সিয়ার ফ্যামিলি ঘটনাটা আগে থেকেই জানতো, তারা জানতো যে কেতন উইগ পরে, তারা সিয়াকে বলবার প্রয়োজন বোধ করেনি। এবার ধরুন একটা বছর 20 সুন্দরী মেয়ে, যে ছোটবেলা থেকে যা চেয়েছে হাতের সামনে পেয়েছে, চাইলেই দামি ফোন, দামি কাপড়, দামি খাবার দাবার, এমনকি তাকে নিজের ব্যবসা দাঁড় করাবার জন্য স্ট্রাগল করতে হয়নি। একটা বিশাল বড় দোকানের চাবি তার বাবা মা তার হাতে ধরিয়ে দিয়েছে। এই মেয়েটা ভালোবাসা এবং গুড লুক দুটো নিয়ে কম্প্রোমাইজ করবে কেন? সিয়ার মাথায় এই জিনিসটা কাজ করেছিল। সিয়া চরম বিদ্রোহ ঘোষণা করল। সে তো কেতনকে ভালোবাসে না, সে ভালোবাসে চেতনকে, সুতরাং চেতনকেই তার চাই। এবার চেতনকে পেতে গেলে কেতনকে পথ থেকে সরিয়ে দিতে হবে। কেতনকে তো সে একা পথ থেকে সরাতে পারবে না, সেখানেও তার হেল্প লাগবে তার বয়ফ্রেন্ড চেতনের। কোথায় কিভাবে কেতনকে সরানো হবে যাতে গোটা ঘটনাটা একটা দুর্ঘটনা হিসেবে পোট্রে করা যায়, সেই প্ল্যানিংয়ের জন্য চেতন এবং সিয়া বারবার দেখা করতে লাগলো। এছাড়া কলেও তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো, ভিডিও কলে তারা প্ল্যানিং করতো। দুজনের প্ল্যান অনুযায়ী সিয়া সবাইকে দেখালো যে সে খুব ভালো মনে, খুব আনন্দের সঙ্গে রোকা সেরিমানি, এঙ্গেজমেন্ট এবং বিয়ের শপিং সারছে। কেতনেরও এই প্রাণচঞ্চল মেয়েটিকে বেশ ভালোই লেগেছিল। তাদের দুজনের প্রি ওয়েডিং এর জন্য বালি যাওয়ার কথা ছিল, কিন্তু যে বিয়ে সিয়া করবেই না সেই বিয়ের নাকি আবার প্রি ওয়েডিং। ফ্লাইটে ওঠার আগে কেতনের পাসপোর্ট লুকিয়ে বের করে সেটা ছিঁড়ে বাইরে ফেলে দেয় সিয়া। কেতন কিন্তু বুঝতেও পারেনি তার পাসপোর্ট হারানোর পিছনে সিয়ার হাত রয়েছে। সে এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে পাসপোর্টটা হারিয়ে ফেলার জন্য নিজেকেই দোষারোপ করে। সে সিয়াকে বহুবার সরিও বলে। সে সিয়াকে বলে যেহেতু তার জন্য প্রি ওয়েডিংটা হলো না, তাই সে সিয়াকে সিয়ার পছন্দের কোনো একটা জায়গায় বেড়াতে নিয়ে যাবে। কেতন ছিল একজন অভিজ্ঞ ট্রেকার।
কিছুদিন আগে সিয়াকে নিয়ে সে পুনের লোহাগড় ফোর্টে ট্রেকিংয়ে গিয়েছিল। জায়গাটা অত্যন্ত নির্জন এবং বিপজ্জনক হওয়ায় সিয়ার জায়গাটা ভালো লাগেনি বিশেষ। সে এসে চেতনকে সেই কথাটা বলেছিল। এবার জায়গাটা সিয়ার ঘোরার জন্য ভালো লাগেনি, কিন্তু এরকম একটা রিস্কি আর নির্জন জায়গায় তো দুর্ঘটনা হিসেবে কেতনের মৃত্যুটা দেখানোর জন্য পারফেক্ট লোকেশন। সে চেতনকে নিয়ে আরও দু একবার ওই লোহাগড় ফোর্টে যায় এবং জায়গাটা ভালো করে রেকি করে আসে। তারপর তারা দুজন মিলে প্ল্যানটা করে ফেলে। প্ল্যান করার পর সিয়া কেতনকে বলে যে চলো আমরা লোহাগড় ফোর্টটা তো আগেরবার গেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল, আরেকবার আমরা ঘুরে আসি। যদি জায়গাটা পছন্দ হয়ে যায় তাহলে আমরা ওখানেই প্রি ওয়েডিংটা সেরে নেব। কেতন তো এক বাক্যে রাজি। 14ই জুন সিয়া এবং কেতন যখন লোহাগড় ফোর্টে ঘুরছিল তখন সিয়া সুযোগ বুঝে কেতনকে জোরে একটা ধাক্কা মারে। কেতন লোহাগড় ফোর্ট থেকে পড়ে যায়। পড়ে যেতে গিয়ে ভাগ্যবশত সে একটা গাছে আটকে যায়। সিয়া তাকে তোলবার ব্যবস্থা করে, কারণ তাকে তুলতেই হতো। তোলার পর সে কেতনকে বলে যে একদম সরি, আমি আসলে একটা তোমার পায়ের কাছে সাপ ছিল, সাপটার হাত থেকে তোমাকে বাঁচাবার জন্যই আমি ঠেলেছিলাম। কেতন তার কথা বিশ্বাস করে। সে বাড়ি ফিরে এসে বাবা মাকে বলে যে সিয়া না থাকলে আজকে আর তোমরা আমাকে দেখতে পেতে না, কারণ সিয়া আমাকে সাপের কামড়ের হাত থেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। সে বুঝতেও পারেনি এটা ছিল একটা নিষ্ঠুর পরিকল্পনার প্রথম অ্যাটেম্প্ট। সিয়ার কিন্তু এই ঘটনাটায় কোনো রকম কোনো অনুশোচনা হয় না। সে আরও জোরদার প্ল্যান সাজায়। এইবার ফিজিক্যালিও সে চেতনকে ইনক্লুড করে। 19শে জুন ছিল সিয়ার জন্মদিন। কেতন সিয়াকে জিজ্ঞেস করে যে জন্মদিনে তোমার কি গিফট চাই, কোথায় ঘুরতে যেতে চাও। সিয়া বলে যে আগেরবার তো লোহাগড় ফোর্টটা আমাদের ভালো করে দেখাই হলো না সাপের উপদ্রবে, চলো আমরা আরেকবার লোহাগড় ফোর্টে যাই, ফোর্টটা ভালোভাবে ঘুরে দেখবো, বিয়ের লোকেশনগুলোও তো আমাদের দেখতে হবে, বিয়ের বলতে প্রি ওয়েডিংয়ের লোকেশনগুলোও তো আমাদের দেখতে হবে, তারপর কাছেই কোনো একটা রিসর্টে বড় করে আমার বার্থডেটা আমরা সেলিব্রেট করবো দুজনে একসাথে। হে আর এমন কি দাবি। কেতন রাজি হয়ে যায়। 17 তারিখ সিয়া এবং চেতন একটা ক্যাফেতে দেখা করে এবং পুরো প্ল্যানটা সাজিয়ে ফেলে। 18 তারিখ যখন কেতন এবং সিয়া গাড়িতে করে লোহাগড় ফোর্টের উদ্দেশ্যে বেরোয়, চেতন তাদেরকে পিছন পিছন স্কুটিতে ফলো করতে শুরু করে। সিয়া আর কেতন ফোর্টে গিয়ে নিজেদের গাড়ি পার্ক করছিল। 4 চাকা পার্ক করতে তো একটু বেশি সময় লাগে। চেতন সেই সময়ের মধ্যেই নিজের স্কুটি পার্ক করে তাদের আগে থেকে ঠিক করে রাখা একটা রিস্কি নির্জন পয়েন্টে গিয়ে অপেক্ষা করছিল। গাড়ি পার্ক করে কেতন এবং সিয়া সেই পয়েন্টে আসে। সেখানে সিয়া আবদার করে চলো আমরা একটা সেলফি তুলি। কেতন গার্লফ্রেন্ডের আবদার মেটাবার জন্য পকেট থেকে মোবাইল ফোন বার করে, আর তার অসাবধানতার সুযোগ নিয়ে চেতন এবং সিয়া দুজন মিলে ধাক্কা মেরে তাকে 350 ফিট গভীর খাদে ফেলে দেয়। সকাল 10:30 নাগাদ একটা মেয়ের ভয়ে দিশেহারা হয়ে যাওয়া চিৎকার শুনে আশপাশ থেকে গার্ডরা দৌড়ে আসে। মেয়েটি গার্ডদের বলে যে আমার হবু স্বামী সেলফি তুলতে গিয়ে অন্যমনস্ক হয়ে খাদে পড়ে গেছেন। গার্ডরা বলে যে আপনি চিন্তা করবেন না, আপনার স্বামী নিশ্চয় বেঁচে আছে, আমরা তাকে উদ্ধার করব। সিয়া কিন্তু এটা শুনে খুশি হয় না, বরঞ্চ প্যানিক করতে শুরু করে। এইটা গার্ডরা নোটিস করে, তাদের অবাক লাগে ব্যাপারটা। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ সার্চ অপারেশন শুরু করে। সিয়াও তখনই নিজের বাড়িতে ফোন করে পুরো ঘটনাটা জানায়। সিয়ার বাবা বিশাল আগরওয়াল অর্থাৎ কেতনের বাবাকে ফোন করে পুরো ঘটনাটা বলে। বিশাল আগরওয়াল নিজের ফ্যামিলি নিয়ে লোহাগড় ফোর্টে চলে আসেন। 18 তারিখ পুরো দিন খুঁজেও খাদ থেকে কেতনের দেহটা উদ্ধার করা যায় না। 19 তারিখ কেতনের চেতনাহীন দেহটি খাদের মধ্যে পাওয়া যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কেতনের ফ্যামিলি হসপিটাল থেকেই তার শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরে যায়। লোনাভলা পুলিশ প্রথমে পুরো ঘটনাটাকে একটা দুর্ঘটনা হিসেবেই নোট করেছিল, কিন্তু এরপর সিনে এন্ট্রি নিল কেতনের বোন সঞ্জনা। সঞ্জনা মোটামুটি সিয়ার বয়সেই ছিল, সিয়ার সাথেও তার যথেষ্ট ভালো বন্ধুত্ব ছিল। যখন কেতনের শোক সভার দিন সিয়া তাদের বাড়িতে গিয়েছিল, সঞ্জনা সিয়াকে জিজ্ঞাসা করে যে এরকমটা কেন হলো বলো তো আমার ভাইয়ের সাথে? আমার ভাই তো অভিজ্ঞ ট্রেকার, ও যথেষ্ট সাবধানী ছেলে, ও তো কোনোদিনও খাদের দিকে যায় না, এই দিন কেন গেল তাহলে? এবার আপনারা ভেবে দেখুন, যে বাড়ির একটা 26 বছরের তরতাজা ছেলে মারা যায়, সেই বাড়ির মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন তো আসবেই, তাই না? সিয়া কিন্তু সঞ্জনার একটা প্রশ্নেরও সন্তোষজনক উত্তর দিতে পারেনি।
সঞ্জনার মনে হয় সিয়া তাদের কাছে কিছু একটা গোপন করে যাচ্ছে। ঘটনাটা যেরকমটা দেখতে লাগছে আদতেও ঘটনাটা সেরকম নয়। সঞ্জনা গিয়ে তার বাবা বিশাল আগারওয়ালের কাছে এই সন্দেহের কথাটা জানায়। বিশাল আগারওয়ালেরও কিছু একটা খটকা প্রথম থেকেই লাগছিল। তার মনে হচ্ছিল যে কেতন না হয় তার ছেলে, কেতন না হয় একজন ট্রেকার, তার ট্রেক করতে ভালো লাগে, কিন্তু সিয়া সে তো ট্রেকার না। তারা দুজনে 3বার লোহাগড় ফোর্ট গেল, এই ব্যাপারটা তার হজম হচ্ছিল না। তাছাড়া এর আগেও ছেলের সাথে লোহাগড় ফোর্টে দুর্ঘটনা ঘটেছে, সেটাও তার মাথায় সঞ্জনার কথা শুনে স্ট্রাইক করে। তিনি পুলিশের কাছে যান। তিনি পুলিশকে বলেন যে এই ঘটনাটার একটা কমপ্লিট ইনভেস্টিগেশন চাই। এবার তিনি যথেষ্ট প্রভাবশালী ছিলেন, সুতরাং পুলিশ তার কথায় আবার ঘটনাটার ইনভেস্টিগেশন শুরু করে। পুলিশ সিয়া এবং সিয়ার ফ্যামিলিকে সোজাসুজি জিজ্ঞাসাবাদ করে কিছু না পেয়ে ডিজিটাল ইনভেস্টিগেশন শুরু করে। তারা সিসিটিভিগুলো চেক করতে শুরু করে। সিসিটিভিতে তারা দেখে সিয়া এবং কেতনের গাড়িকে একটা স্কুটি ফলো করছে। এই স্কুটিতে যে ছেলেটি আছে তাকে পুলিশের সন্দেহ হয়, কারণ ছেলেটির পরনে ছিল একটা কালো হুডি। এবার আপনারা ভেবে দেখুন, ওই গরমের মধ্যে, জুন মাসের গরমে একটা ছেলে কালো হুডি পরে যাচ্ছে। পুলিশের মনে হয় এর প্রধান কারণ হচ্ছে নিজের আইডেন্টিটি গোপন করা। তারা লোহাগড় ফোর্টে যায়। ফোর্টে গিয়ে গার্ডদের প্রশ্ন করলে গার্ডরা জানায় যে একটি ছেলে ওই দিন সত্যি সত্যি স্কুটি নিয়ে এসেছিল এবং কালো হুডি পরে সে বলেছিল যে সে জগিং করতে যাবে। সে টিকিটটাও কাটেনি, বলেছিল ফেরার সময় সে টিকিটের টাকাটা দেবে। গার্ডদেরও অড লেগেছিল, জুন মাসের গরমে লোহাগড় ফোর্টে হুডি পরে জগিং। গার্ডদের তাই ছেলেটিকে মনে ছিল। গার্ডদের মধ্যে একজন পুলিশকে জানায় যে সিয়া কেতন বেঁচে আছে শুনে প্যানিক করেছিল। পুলিশের সন্দেহ দৃঢ় হয়। তারা সিয়ার কল রেকর্ডিং ঘাঁটতে শুরু করে। কল রেকর্ডিং ঘাঁটতে গিয়ে দেখা যায় একটা বিশেষ নাম্বারে সিয়ার নাম্বার থেকে 1 জানুয়ারি থেকে 18 জুন পর্যন্ত মোট 2004 বার ফোন করা হয়েছে এবং 338 ঘন্টা কথা বলা হয়েছে। পুলিশ বুঝতে পারে এটা যার নাম্বার তার সাথে সিয়ার বিশেষ কোনো সম্পর্ক রয়েছে। পুলিশ নাম্বারটা ট্রেস করে। এই নাম্বার থেকেই চেতন চৌধুরীকে আইডেন্টিফাই করে পুলিশ। চেতনের বাবার দোকান ধনশ্রী ট্রেডার্স সিয়ার দোকানের ঠিক পাশে। পুলিশ 2 4 করে নেয়। তারা বুঝতে পারে যে হুডির আড়ালের ছেলেটি আর কেউ না, এই চেতন চৌধুরী। কিন্তু শুধু বুঝতে পারলেই তো হবে না, তাদেরকে তো প্রমাণ করতে হবে। তারা তখন সিয়া এবং চেতনের বাড়ির আশেপাশের ক্যাফেগুলোর সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। সেই সিসিটিভি ফুটেজে 17 তারিখ চেতন এবং সিয়া যে 1 ঘন্টার প্ল্যানিং করেছিল, যেটা আপনাদের আগেই বলেছিলাম, সেটা পুলিশের চোখে পড়ে। তারা চেতনের কাছে যায়, কিন্তু অদ্ভুতভাবে চেতনের ফোনের লোকেশন ঘটনার দিন, মানে যেদিনকে কেতন মার্ডার হয়েছিল, সেদিনকে চেতনের বাবার দোকানেই ছিল। চেতন জানায় যে সে ওই দিন দোকান থেকে বেরোয়নি, সে পুরো সময়টাই দোকানে ছিল। এবার এটা তো একটা কঠিন অ্যালিবাই, আজকের দিনে তো ফোন ছাড়া কেউ বেরোয় না। কিন্তু আরেকটা কঠিন জিনিস কি জানেন? এই পুরো সময়টা চেতনের ফোনের ইন্টারনেট অফ ছিল। এটাও খুব কঠিন জিনিস আজকের দিনে। পুলিশেরও অড লাগায় পুলিশ চেতনদের দোকানে গিয়ে কর্মচারীদের আলাদা করে জেরা করা শুরু করে। প্রত্যেকের ফোন নাম্বারও নেয়। তার মধ্যে একজন কর্মচারীর ফোনে ট্রেস পাওয়া যায় ঘটনার দিন ওই মার্ডার স্পটে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। সেই কর্মচারী পুলিশকে জানায় যে চেতন সেদিন সকালেই তার কাছে এসেছিল, এসে বলেছিল যে তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, সে একটু বাইরে যাবে, এবার তার কাছে একটা ফোন না থাকলে তো চলবে না, একটা ফোন তো লাগবেই যোগাযোগ রাখার জন্য। তাই সেই কর্মচারী যেন নিজের ফোনটা তাকে দেয়। কর্মচারী কিছুই জানতেন না যে চেতন কেন নিজের ফোন রেখে তার ফোন নিয়ে বেরোচ্ছে। এই তথ্যে পুলিশের সমস্ত সন্দেহের নিরসন হয়। তারা চেতনকে থানায় তুলে আনে। জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই চেতন ভেঙে পড়ে এবং সমস্ত খুনের প্ল্যানিংয়ের কথা পুলিশকে বলে দেয়। সে বলে যে সিয়া প্রথমে অ্যাটেম্পট নিয়েছিল, কিন্তু তারপরে সে বিফল হওয়ায় চেতন তাকে বলেছিল যে তুমসে না হো পায়েগা, ম্যা করতা হু উসকা কাম, বলে পরের বার ফিজিক্যালি সেও গিয়েছিল খুনটা করার জন্য। এই তথ্যটা পাওয়ার পর পুলিশ গিয়ে সিয়াকে বাড়ি থেকে তুলে আনে। সিয়া প্রথমে ভেবেছিল যে রুটিন ইনকোয়ারি, এমন কোনো ব্যাপার না। কিন্তু থানায় এসে চেতনকে দেখতে পেয়েই সে ঘাবড়ে যায়, সে পালাতে যায়। কিন্তু পুলিশের হাত থেকে পালানো কি অত সহজ? পুলিশ তাকে ধরে এনে চেতনের সামনাসামনি বসায়। খানিকক্ষণের মধ্যেই তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করে। সিয়া আর চেতন দুজনের ফোনের সার্চ হিস্ট্রি দেখে পুলিশের চোখ কপালে উঠে যায়। তারা একাধিকবার সার্চ করেছে,
ওয়ে টু মার্ডার সামওয়ান। সিয়ার মতে সে নাকি কেতনকে জানিয়েছিল চেতনের সাথে তার সম্পর্কের কথা। কেতনকে বলেছিল যে সে কেতনকে বিয়ে করতে চায় না। কেতন নাকি তাতে প্রচণ্ড হাইপার হয়ে গিয়েছিল এবং বলেছিল যে যদি তারা বিয়ে ভেঙে দেয় তাহলে দুই পরিবারের প্রচণ্ড বদনাম হবে এবং সিয়া যদি চেতনের সঙ্গে পালিয়ে যেতে চায় সেটাও কেতন হতে দেবে না। তাকে নাকি থ্রেট করেছিল। এবার এই কথাটা সত্যি না মিথ্যে যে বলতে পারতো সেই কেতনই আজকে আর আমাদের মধ্যে নেই। কিন্তু যদি আমরা সত্যি বলেও ধরে নিই, সেক্ষেত্রেও চরম পরিস্থিতিতে আত্মরক্ষা ছাড়া অন্য কোনো কারণে খুনকে কি জাস্টিফাই করা যায়? পুনের সব থেকে বড় রিয়েল এস্টেট কোম্পানি ছিল এই সাকসেস গ্রুপ। কয়েকশো কোটি টাকার মালিক এবং এই গ্রুপের সিইও ছিল কেতন শর্মা। সিয়ার পরিবার তাই সমস্তটা জেনেও শুধুমাত্র বিত্তের লোভে এই ছেলেটির সঙ্গে মেয়ের জোর করে বিয়ে দিতে চেয়েছিল। জানেন তো, এই ঘটনাটা নিয়ে আমি প্রচুর লোকের প্রচুর মতামত পড়েছি। আপনারা হয়তো আমাকে গালাগাল দিতে পারেন, আপনাদের গালাগালও আমি ওয়েলকাম করি, কারণ আমি একজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, আমাকে আপনারাই খাওয়ান পড়ান। কিন্তু আমার মত যদি আপনারা জানতে চান, যতটা সিয়া দোষী ছিল ঠিক ততটাই তার পরিবারও দোষী ছিল। আজকের দিনে দাঁড়িয়েও বিয়ে করার জন্য আমাকে কেউ কেন প্রেশারাইজ করবে? আজকে নাকি আমি শুনছি, আমি সত্য মিথ্যা জানি না, সিয়ার বাবা বলেছে যে সিয়া যদি অপরাধী সত্যি হয়ে থাকে তাহলে সিয়াকেও খাদে ঠেলে ফেলে দেওয়া উচিত। কিন্তু সিয়ার বাবা কি অপরাধী নয়? তার পরিবার কি অপরাধী নয়? তারা কি সমস্তটা জেনেও, চেতনের সাথে সিয়ার সম্পর্কের কথা জেনেও মেয়েকে খাদের ধারে ঠেলে ফেলে দেয়নি? তারা তো দিয়েছিল। আর সিয়া যেটা করলো সেটাকেই বা আপনি জাস্টিফাই করবেন কি করে? কেতন ছেলেটা, তার আপনি যদি দেখেন যে সে তো সবসময় সিয়াকে বিশ্বাস করেছিল। প্রথমবার যখন সে খাদে পড়ে গেল তারপরেও সে সিয়াকে বিশ্বাস করে তার সাথে ওখানে গেছিল। সে যদি তলিয়ে দেখতো তাহলে হয়তো সে তলিয়ে ভেবে দেখতো তাহলে হয়তো সে বুঝতেও পারতো যে সিয়া তার এগেনস্টে কোনো রকম প্লটিং করছে, কিন্তু সে তো ভাবার রাস্তাতেই যায়নি। এই ছেলেটাকেও তো সিয়া মেরে ফেললো। কিন্তু সিয়া যে কেতনকে মারলো চেতনকে পাওয়ার জন্য, তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য, একজন গুড লুকিং হাজবেন্ড পাওয়ার জন্য যার মাথায় চুল আছে, এই ছেলেটাকেও কি আদৌ সিয়া পাবে? তাদের জীবন তো কালকুঠুরিতেই কাটবে। অন্তত আমি তাই আশা করি যে কাটুক। আপনারা কি চান? শুধু সিয়ার শাস্তি হোক নাকি সিয়ার পুরো পরিবারের শাস্তি হোক? আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং হাইপ করতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর চুলের যত্ন নিন, বুঝলেন? শুভরাত্রি।